human and humanity, crime and criminal, judgment and justice, law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় নারী ও শিশুর অধিকার সংক্রান্ত আইন। এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর গাজী জাহেদ ইকবাল, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নই আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরও অনেক ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে নারী ও শিশু অধিকার নিশ্চিত করে এই আইনসমূহগুলো যেগুলো আছে আমাদের দেশে সেগুলো কি কি, যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ব্যাখ্যা করতেন। আমরা যেভাবে দেখি সেটি হচ্ছে যে বাংলাদেশের নারী ও শিশু সংক্রান্ত আইন বেশ কিছু আইন আছে। তার মধ্যে প্রধান আইন যে সেটা হচ্ছে নারী শিশু আইন, যেটি বাংলাদেশে, আর দ্বিতীয় আইন আপনি বলতে পারেন যে বাংলাদেশের শিশু আইন 2013 সালে যেটি নতুন করে করা হয়েছে। এর বাইরে মুসলিম পারিবারিক আইন এই বিষয়ে ভূমিকা রাখে, মানব পাচার আইন এভাবে ভূমিকা রাখে এবং অভিভাবকত্ব আইন, আমাদের যে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট যেটি আছে সেটি ভূমিকা রাখে। এই মোটামুটি প্রধান আইনগুলো যেগুলি এই নারী এবং শিশুর অধিকারের সঙ্গে সম্পৃক্ত আইন। এছাড়া অন্যান্য যে সকল আইন আছে বাংলাদেশে, যে সিআরপিসি, পেনাল কোড, যেগুলো এগুলিও অনেক সময় দেখা যায় যে এই প্রধান যে স্পেশালাইজ যে লগুলি, এই স্পেশালাইজ ল এগুলির এইড হিসাবে অনেক সময় কাজ করে। রাইট। তো আমরা যদি বিবাহের প্রবলেমগুলো দেখি, তালাক ও বিবাহ রেজিস্ট্রি করা কি জরুরি এবং এটা যদি না করা হয় সেক্ষেত্রে কি কোনো জটিলতা হতে পারে? আপনি বাংলাদেশের যে প্রচলিত আইন এখন আছে সেই আইন অনুসারে তালাক এবং বিবাহ দুটি রেজিস্ট্রি হতে হবে এবং বিবাহ যদি রেজিস্ট্রি না করেন সেক্ষেত্রে এটি শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বিবাহ হওয়ার 3 মাসের মধ্যে এটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে, সেটি একটি দিক। আর যদি রেজিস্ট্রি না হয় পরবর্তী সময়ে, ধরেন যদি কোনো বিবাহ রেজিস্ট্রি না হয় তাহলে পরেও যদি ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্বের তৈরি হয় বা তালাকের প্রশ্ন যদি আসে, তখন একটি আইনগত জটিলতা তৈরি হতে পারে যে আদৌ বিবাহ হয়েছিল কিনা বা এই বিবাহের আইনগত ভিত্তি কী ছিল, এবং এটা দেনমোহর, খরপোশ প্রত্যেকটি বিষয়েই একটা জটিলতা তৈরি হতে পারে। সেই কারণেই আইনটি একদম স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যাই ঘটুক, তালাক বা বিবাহ যেটি হোক সেটি অবশ্যই রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করলে সরকারি ডকুমেন্ট হিসাবে এটি থাকবে এবং পরবর্তী কোনো আইনি জটিলতার ক্ষেত্রে এটি তাকে সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবে। রাইট। তো নারীরা থানায় মামলা করতে না পারলে কোর্টে করার নিয়মটা কি এবং সেখানে কি মামলা নিয়ম মানার ফলে যদি ব্যর্থ হতে পারে কিনা? হ্যাঁ, পারে। জি, ধরেন কেউ কোনো নারী বা শিশু নির্যাতনের ঘটনা যদি ঘটে তাহলে ওনার স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে যে ধর্তব্য অপরাধ যদি হয় তাহলে উনি নিকটস্থ যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেই অঞ্চলের যে পুলিশ স্টেশন আছে, যে থানা আছে, ওখানে উপস্থিত হয়ে উনি ওনার অভিযোগ বলবেন, পুলিশ তদন্ত করবে এবং এভাবেই আইনি প্রক্রিয়াটি শুরু হবে। অনেক সময় দেখা যায় যে প্রায় এরকম অভিযোগ আসে যে নারী এবং শিশু নির্যাতনের ঘটনায় থানা মামলা নিতে অনিচ্ছুক বা এরকম অভিযোগ, হ্যাঁ, অনেকে এরকম বলেন। সেক্ষেত্রে ওনার জন্য ফোরাম হচ্ছে যে উনি নারী শিশু নির্যাতন দমন আইনের যে আদালত, সেই আদালতে এসে তার অভিযোগটি দায়ের করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে দুটি বিষয় অবশ্যই পালিত হতে হবে। সেটি হলো যে মামলাটির মধ্যে প্রাইমা ফেসি কেস যেটি আমরা বলি, যে প্রাথমিক উপাদানগুলো থাকতে হবে এবং একই সঙ্গে উনাকে বলতে হবে যে উনি কনসার্ন পুলিশ স্টেশনে গিয়ে রিফিউজড হয়েছিলেন, অর্থাৎ উনি ব্যর্থ হয়েছিলেন পুলিশকে মামলাটি দায়ের করতে। তাহলে প্রথম স্টেপটাই হচ্ছে থানায় যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে, থানায় যেতে যে কমপ্লেইন করতে হবে এবং থানা কোনো কারণে অনীহা প্রকাশ করলে তখন উনি আদালতে আসবেন। তখন মনে রাখতে হবে যে আদালত এই মামলাটি সরাসরি আমলে নিতে পারবেন না। আদালত আইন অনুসারে এই মামলাটি তদন্তের জন্য পাঠাবেন, যে কারুর কাছেই হতে পারে, সেটা পুলিশের কাছে হতে পারে বা অন্য যে কারুর কাছেই হতে পারে, এবং তদন্ত রিপোর্টে দুটি বিষয় থাকতে হবে। প্রথমত হলো যে এই প্রাথমিক সত্যতা আছে অপরাধের এবং
উনি থানায় যে ব্যর্থ হয়েছেন, এই জায়গাটিতেই প্রায় সাম্প্রতিক সময়ে আমরা কিছু জটিলতা দেখছি। রাইট, আমাদের এই বিষয়ে আরো প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের এই মুহূর্তে টেলিফোন রয়েছে, আমরা টেলিফোনটা একটু এন্টারটেইন করব। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, অবশ্যই কথা বলতে পারেন, বলুন আপনার প্রশ্নটি। জি, উনি শুনতে পাচ্ছেন, উনি আমার সামনেই আছে, আপনি বলুন, উনি সরাসরি শুনতে পাচ্ছেন। জি জি, আসলে আমি বলতে চাচ্ছিলাম, আসলে আমার একটা বোন, আজকে প্রায় 10 বছরের সংসার। জি। তো ওখানে ওর দুটো মেয়ে, একটা ক্লাস 3-তে পড়ে, একটা 4-এ। এক ছেলে একটা ছেলে ফ্লোটে পড়তেছে। এমন অবস্থায় ওর হাজবেন্ড একটা পরকীয়া আসক্ত হয়ে মানে ওকে মানে ডিভোর্স করতে চাচ্ছে, এরকম একটা মানে ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছে, মানে ব্যক্তিগতভাবে আমার ওর হাজবেন্ড। আচ্ছা। কিন্তু তার পরিবার এটা চাচ্ছে না, যে যাতে এটা না হয়, এটা চাচ্ছে না, কিন্তু কোনো ক্রমই করতে মানে রাখতে চাইতেছে না। এটা কি করণীয় আছে আমাদের? আচ্ছা, বুঝতে পেরেছি। এটি তো আসলে আইনগত জটিলতা না, এটি আপনার সামাজিক জটিলতা বা পারিবারিক জটিলতা। এটি আপনাদের উচিত হবে যে সব পক্ষগুলো বসে এটির একটি সুরাহা করা। আর উনি যদি সত্যি ওরকম কোনো অবৈধ বা এই ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে থাকেন, সেটি তো আমাদের বাংলাদেশের পেনাল কোড অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। যদি সেখানে কোনো অনৈতিক কিছু থেকে থাকে, সেই মতো আপনারা পেনাল কোডের মোতাবেক ব্যবস্থা নিতে পারেন। কারণ যতক্ষণ পর্যন্ত উনি নারী বা শিশু নির্যাতনের ঘটনা না করছেন, ততক্ষণ পর্যন্ত ওই আইনগুলো আপনাকে কোনো কাজে আসবে না। এক। দুই হলো তালাকের বিষয়টি আসলে কি হবে শেষ পর্যন্ত, ওটা ওরকম আইনি প্রক্রিয়া শুরু না হলে আগে থেকে বলা যাবে না। তবে আমাদের মনে হয় যে আপনারা সামাজিকভাবেই বা পারিবারিকভাবেই আলাপ আলোচনার ভিত্তিতে সমস্যাটার সমাধান করা যায় কিনা। অবশ্যই, এবং এখানে আসলে রোধ করার ব্যবস্থা করতে হবে, কারণ বিষয়টি বোধহয় এরকম পর্যায়ে আছে। জি। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে নারীরা কোর্টে গিয়ে মামলাটা ফাইল করার ক্ষেত্রে যে কিছু রিসেন্ট ডেভেলপমেন্টসও আছে, তো আপনি বলছেন যে এখানে দুইটা বিষয় কোর্টে আসতে হবে। একটি হলো যে আপনার প্রাথমিক সত্যতা থাকতে হবে, সেটি তো থাকতেই হবে, সেটি থানায় মামলা করলেও থাকতে হবে। আর অন্য যে জায়গাটিতে জটিলতাটা, সেটি হলো যখন তদন্ত হবে, তখন তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই দেখতে হবে যে উনি থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন কিনা। এখন এখানে একটি জটিলতা হয় যে থানায় যে উনি যে ব্যর্থ হয়েছেন, সেটি থানা কর্তৃপক্ষের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, তো ওনাদের পক্ষে বলাও মুশকিল হবে। তার কারণ ওনাদের তো কোনো রেজিস্টার, ব্যর্থতার কোনো রেজিস্টার তো নেই। সেটি একটি জায়গা। কিন্তু এই জায়গাটা অনেক সময় দেখা যায় যে আইনি বাধ্যবাধকতার কারণে মামলাটি অসুবিধার মধ্যে পড়ে যাওয়ার ক্ষেত্রে এই জায়গাটি অনেক সময় সামনে চলে আসে। এই কারণে আমার মনে হয় যারা তদন্ত করেন, তারা এই জায়গাটি খুব সিরিয়াসলি তদন্ত করবেন যে উনি আসলেই ব্যর্থ হয়েছেন কিনা থানায় যে, এবং এটি অবশ্যই ওনার রিপোর্টে উল্লেখ করবেন। এবং এটা উল্লেখ না থাকার কারণে অনেক সময় মামলা ব্যর্থ হয়। এবং আমার মত হলো যে যদি থানাতে ওনারা যেই থাকেন, ওনারা তো হলফ করে বলেনি, হলফনামা দিয়ে বলতে হয় কোর্টে যে আমি থানায় যে ব্যর্থ হয়েছি, তো সেটি যেন সত্য হয়। আসলে সত্যি সত্যি ব্যর্থ হওয়ার পরে যেন আসেন, এমন না হয় যে এটা ফেক টার্ম যাতে হয়, তাতে ফ্যাব্রিকেটেড না হয়, সেক্ষেত্রে মামলা ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং রিসেন্টলি আমরা দেখছি কোর্টগুলোতে যে এই ধরনের বিষয়গুলো সামনে চলে আসছে। সেই ব্যাপারগুলোতে সতর্কতা সংশ্লিষ্ট সবারই হওয়া উচিত। এবং যদি কোনোভাবে থানায় এরকম কোনো রেজিস্ট্রি, যদিও কোনো আইন কিন্তু আসলে নেই এই যে থানায় কেউ গেলেন এবং তার মামলা কেন নেওয়া হলো না এটা লিপিবদ্ধ রাখার কোনো ব্যবস্থা নেই। যদি থাকে, এটা যদি এই পরিবর্তনটা আনা যায়, তাহলে একটা সুবিধা হয় যে কেউ যদি কোনো কারণে ওখানে যে ব্যর্থ হন, তাহলে অন্তত ডকুমেন্টারি প্রুফ একটা থাকে যে ওনারা থানায় গিয়েছিলেন। রাইট, এই জায়গাটাতে একটু অসুবিধা থেকে যাচ্ছে। আমাদের আরো একটা টেলিফোন রয়েছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, উনি শুনতে পাচ্ছেন, বলুন। আমার কথাটা হচ্ছে, আমার একটা বোনের মামলা ছিল প্রায় 3 বছর আগে। আমি একটা মামলা করেছিলাম, নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলাম। তো মামলাটা হচ্ছে আমার অ্যাডভোকেট স্যার নিয়ে আছে, আপনার তালাক নামাজ একটা মামলা করেছিল আর কি। তো এটা আপনার 3 বছর হলে কোনো কিছু করতে পারে না আমার অ্যাডভোকেট স্যার, কিন্তু মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে। এখন আমার করণীয়টা কি? মামলাটা নিষ্পত্তি হয়ে গেছে, আচ্ছা। আপনি বলছেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা ছিল, সেই মামলাটা কোনো কারণে লোয়ার কোর্টে নিষ্পত্তি হয়ে গেছে, আমি ঠিক শুনেছি? প্রথমে দেখতে হবে যে কি মর্মে নিষ্পত্তি হয়ে। যদি নিষ্পত্তি হয়ে যে থাকে আপনার বিপক্ষে, সেক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে, এটা আপিল করার সুযোগ আছে আপনার উচ্চ আদালতে। সেটা আপনি যদি মনে করেন যে আপনি অ্যাগ্রিভড হয়েছেন বা আপনার যে সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আপনি একমত নন,
তাহলে আপনি নিশ্চিতভাবেই আসতে পারেন উচ্চ আদালতে আপিল ফোরামে। আপনাকে মনে রাখতে হবে নারী শিশু নির্যাতনের সব আদেশের বিরুদ্ধেই আপিল হতে হবে, সেটি মামলার রায়ের আদেশ হোক আর এমনি আদেশই হোক। রাইট, আমাদের আরো টেলিফোন রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি বলুন, শুনতে পাচ্ছি। আমি আসলে নামটা প্রকাশ করতে চাচ্ছি না। নাম প্রকাশ করার কোনো প্রয়োজন নেই, আপনার প্রশ্নটি বলুন। আমি আমার হাজবেন্ডের সঙ্গে 14 মাস যাবত মানে আলাদা আছে আমার বাবার বাসায়। আচ্ছা। তো লাস্টে বসছি 6 মাস হয়েছে। সেই সময় উনি ব্লাস্টে বসার পরের দিনে আমার বিরুদ্ধে আমার হাজবেন্ড যৌতুক মামলা করছে। আপনার বিরুদ্ধে আপনার স্বামী যৌতুক মামলা করেছে 6 মাসের মাথায়? জি জি। আচ্ছা। জি জি। কেন করেছেন উনি? উনি কি বলতে থেকে চান? আমাকে আবার ওনারা একটা মামলা করে দিচ্ছেন। আচ্ছা, যৌতুক মামলা আপনি যৌতুক মামলা করেছেন আপনি না? করেছেন না আপনার স্বামী করেছে? না, আমার হাজবেন্ড আগে করেছে। আপনার বিরুদ্ধে? আমার হাজবেন্ড আগে করেছে, কিন্তু উনি আমার কাছে যৌতুক চাইছে। আর ব্লাস্টের মাধ্যমে আমি একটা মামলা করছি। ব্লাস্টে উনি বলছে টাকা চাইছে আর কি আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন যৌতুক মামলার ক্ষেত্রে যেটি আছে যে আসলে আমি অনেক হ্যারাসমেন্টে আছি। ওই মামলাটা নিয়ে, যে মামলাটা আপনার বিরুদ্ধে হয়েছে, আপনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলাটা নিয়ে আপনি হ্যারাসমেন্টের সম্মুখীন হয়েছেন? হ্যালো। হ্যাঁ, ওটাও একটা হ্যারাসমেন্ট। হ্যাঁ, ওটাও একটা হ্যারাসমেন্ট। জি। মানে আমি টোটালি মানে রিলেটিভ যারা আছে, তারপরে ওর দিকে রিলেটিভ যারা আছে, আমার শ্বশুর শাশুড়ি, আদার্স ওদের ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাই আমাকে মানে নানান ধরনের হ্যারাসমেন্ট করতেছে। এখন শুনতেছি আমাকে ডিভোর্সও করে দিচ্ছে, কিন্তু আমি কোনো কাগজপত্র পাইনি। এই অবস্থায় আমি কি করবো? আপনি? হ্যাঁ, আমি আপনার কথা মনে হয় বুঝতে পেরেছি। যতদূর বোঝা গেল যে যৌতুক মামলা ওনার স্বামী ওনার বিরুদ্ধে করতে পারবে, এটাতে আইনগত কোনো অসুবিধা নেই, কারণ যৌতুক মামলার ধরনটি ওইভাবে বলা আছে যে কোনো পক্ষ যদি যৌতুক চান, তো সেটা তো আসলে কোর্টে প্রমাণ হবে যে এইটার সত্যতা ছিল বা ছিল না। যদি সত্যতা না থেকে থাকে তাহলে আপনি নিশ্চয়ই ওনার বিরুদ্ধে ওই 211 ধারা অনুসারে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন সিআরপিসি, যদি মিথ্যা মামলা উনি করে থাকেন। সেটি একটি দিক। আর আপনি যে যৌতুক মামলা করেছেন ব্লাস্টের মাধ্যমে, ঠিকই আছে, মানবাধিকার সংগঠন তারা আপনাকে সাহায্য করবে, সেটি চলবে, সেটি আইনগতভাবে চলবে। আর যদি আপনার তালাক হয়ে যেয়ে থাকে তাহলে আপনি ন্যায়ত এবং আইনগতভাবে আপনার খোরপোশ এবং দেনমোহরের টাকা ইত্যাদি এগুলো পেতে পারবেন, এবং এইগুলো আপনার হক। সেজন্য আপনি পারিবারিক আদালতে ব্লাস্টের মাধ্যমে হোক বা অন্য আপনি নিজে হোক ব্লাস্টের এই পারিবারিক আদালতে শরণাপন্ন হতে পারেন। রাইট, এবং উনি বলছেন কোথায় কাগজ পাইনি উনি। হ্যাঁ, কাগজ পেলে আর কি, যদি যখন উনি এটা নিশ্চিত হবেন। রাইট। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় যে নারী যদি নিজে তালাক দেন তবে সেক্ষেত্রে দেনমোহরের ব্যাপারটা কি হয়, যদি একটু আমাদের দর্শকদের। হ্যাঁ, এরকম একটা ভুল ধারণা আমাদের সমাজে বা আমাদের আইনি এখানে একটা প্রচলিত আছে, এবং সেইটার ফলে কিছু দুর্ঘটনাও হয়। বলা হয় যে যদি মেয়ে ছেলেকে তালাক দেন সেক্ষেত্রে উনি দেনমোহর বা এই খোরপোশ এগুলো পাবেন না, এবং সেই কারণে অনেক সময় দেখা যায় যে শ্বশুর পক্ষ থেকে বা পারিবারিকভাবে অত্যাচার করা হয় বা চাপ প্রয়োগ করা হয় যাতে মেয়েটি ছেলেকে তালাক দেয়। এই ধরনের বিষয় কিন্তু আমাদের সোসাইটিতে আছে। খুবই পরিষ্কার আইন এখানে, এবং কোনোভাবেই কোনো অবস্থাতেই মেয়ে তালাক দিক অথবা ছেলে তালাক দিক বা উভয় পক্ষের সম্মতিতে তালাক হোক, মেয়ের ওই কাবিননামায় উল্লেখিত দেনমোহর খোরপোশ অবশ্যই দিতে হবে। এটি একটি চুক্তি, এবং এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই, যে যেভাবেই তালাকটা হয়ে থাকুক না কেন। রাইট, আমাদের আরো এখানে কোনো ভুল ধারণা থাকার কোনো সুযোগ নেই। রাইট, এখানে একটা বিশাল ভুল ধারণা কিন্তু আছে। জি আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, আমার জানার জন্য আর কি, আমার হাজবেন্ডের 4 ভাই, আমার হাজবেন্ডের ছোট ভাই, আমি সবাই সেপারেট থাকি, কেউ ঢাকায় কেউ চট্টগ্রাম। আমরা দেশের বাড়ি আমাদের নোয়াখালী। আমার ছোট দেবর ও কলেজ লাইফে প্রেম করে বিয়ে করে ফেলছে। এখন ওদের মনে হয় না জাস্ট মেয়ে বউ, কিন্তু আমার শ্বশুর উঠে আনে নাই। 1 বছরের মাথায় ওদের দুজনের কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা আমরা জানি না। তারপরে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার
পরে এখন ও তো স্টুডেন্ট, জি চাকরি করে না, যে এখন যে কি নিয়ে সমস্যা হয়েছে সেটা তো বলতে পারছি না। জি। গার্ডিয়ানদের কাছে দেওয়ানোর জন্য আসবে না, পরে ডিভোর্স পাঠা দেওয়ার পরে সবাইকে যৌতুক মামলা এবং মানে আমার হাজবেন্ড সহ ওরা 4 ভাই সবাইকে যৌতুক মামলা দিচ্ছে এবং নারী শিশু প্রতি নির্যাতন মামলা দিচ্ছে। আচ্ছা এখন আসলে সবাইকে সেপারেট কারোর সাথে থাকে না। এখন সেটা আদালতে বলবেন আমাদের আপনারা। সাথে আমরা মানে ওনাদের সত্যি যাদের দিয়ে দিই, কিন্তু এখন ইচ্ছে মামলা দিচ্ছে যে এইটার জন্য কি করতে পারি। আচ্ছা ধন্যবাদ জি, আপনার এটি প্রশ্নের এটি জন্য। এটি আদালতে প্রমাণ হবে যদি মামলা হয়ে থাকে এবং ডিভোর্সের পরে যদি মামলার ঘটনার ঘটে ডেট থাকে, হয়ে থাকে, right. তো সেটি আপনারা আদালত বিবেচনা করবে। আপনারা যখন মামলা শুনানির জন্য আসবে, চার্জ যখন ফ্রেম করা হবে, তখন আপনারা এই বিষয়টি আদালতের নজরে আনেন। আদালত যদি মনে করেন যে ঘটনার সত্যতা নেই, তাহলে আপনাদেরকে মামলা থেকে মুক্তি দিয়ে দেবে। তবে সাধারণ প্রবণতা একটা আছে, প্রায়ই মামলা করার সময় পরিবারের অন্য সদস্যদেরকেও যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত Add না, করে নেওয়া। হ্যাঁ এই ধরনের প্রবণতা আছে, কিন্তু সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেষ হতে হবে, অন্যভাবে তো আর শেষ হওয়ার কোনো সুযোগ নেই। না, এবং এখানে আরো প্রক্রিয়া আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যদি কোনো মিথ্যা মামলা করে হ্যাঁ, থাকে সেখানে ওই তখন যে 17 ধারা অনুসারে 17 ধারা অনুসারে compensation পাবে যেটি ওই তারা। যে সিআরপিসি 211 আমরা বলছিলাম, জি, জি। হ্যাঁ, ওরকমই 17 ধারা অনুসারে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, যদি ব্যবস্থা মিথ্যা নেওয়ার মামলা হয়ে থাকে। সুযোগ আছে, কম্পেনসেশনের সুযোগ আছে। compensation এর সুযোগ আছে, এবং যদি শুধু মিথ্যা তাই না, মামলা উনি হয়। যদি বলে থাকেন, উনি বলছিলেন যে কখনো মেয়েকে উঠিয়ে নেওয়া হয়, উঠিয়ে নেওয়া তো হয়। সেক্ষেত্রে যদি সত্যি এটা হয়ে হ্যাঁ, থাকে এরকম তাহলে সেটা তো- যদি আদালতে প্রমাণ হয়, তাহলে তাহলে তো নির্যাতনের ব্যাপার আসছেই না, right. সেক্ষেত্রে তখন আদালত দেখবেন যে এটির আসলে কোন অংশটি সত্যি। রাইট। এবং আমরা সাধারণত আজকাল যে কোর্টে দেখি যে আপনার ধরেন যদি কখনো কোনো মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ডিভোর্স পাওয়ার পর বা হ্যাঁ। ডিভোর্স দেওয়ার পর হয়ে হ্যাঁ, না, থাকে, সেটা তো হওয়ার তখন আসলে দেখা সুযোগ যায় যে সঙ্গত এটা কারণেই weight থাকে টা না, কারণ একটু ডিভোর্সের পরে যদি কমে যায়। ঘটনার তারিখ হয়, কারণ ডিভোর্সের পরে তো আর দুজনের একত্রিত হওয়ার সুযোগই থাকে না, ফলে Right. যৌতুক চাওয়া বা এই ধরনের বিষয় ঘটার সম্ভাবনা খুবই মানে অসঙ্গত আর কি। Right. তবে একটা সাধারণ বিষয় আছে যে ডিভোর্স হয়ে যাওয়ার পরে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজন একেবারেই অপরিচিত মানুষের মতোই ট্রিটেড হবেন। সেক্ষেত্রে হাজব্যান্ড যদি কোনো অসঙ্গত আচরণ স্ত্রী বলতে সাবেক স্ত্রীর সাথে করেন, সেটি নারী শিশু নির্যাতন দমনের আওতায় আসবে, কিন্তু সেটি অন্য ধারাতে আসবে, সেটি যৌতুক বা অন্য বিষয় এইগুলাতে আসবে না। রাইট। তো আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো 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 হ্যাঁ, আমি একটি প্রশ্ন করতে চাই আপু। জি বলুন প্লিজ, শুনতে পাচ্ছি। একজন মহিলা যদি বিয়ে করেন ঢাকায়, হ্যাঁ, জি তার বাবার বাড়ি মানে যদি হয় অন্য ডিস্ট্রিক্টে, হ্যাঁ ধরুন রংপুরে, রাইট তো পরবর্তীতে ওনাদের ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের যে আপোসনামাটা হয়েছে, আপোসনামার টাকাটা বুঝিয়ে দেয় না এখনো, হ্যাঁ মানে দেনমোহরের টাকাটা আপনি বলছেন? হ্যাঁ দেনমোহরের টাকাটা এবং পরিশোধ খরপোশ করে নাই, দুটোই হয়তো প্রায় মানে 10 একটা- বছরের মতো হয়ে গেছে, জি পরিশোধ করে না। এখন মহিলা মামলা করতে চাচ্ছে, এখন কি তাকে ঢাকায় গিয়ে মামলা করতে হবে না সে তার বাবার বাড়ির না, এলাকায় মামলা ডিভোর্সটা করতে কোথায় পারবে? বসে হয়েছিল? ডিভোর্সটা কোথায় হয়েছে? ডিভোর্সটা কোথায় হয়েছিল? ডিভোর্স রেজিস্ট্রি হয়েছে কোথায়? ডিভোর্স আপোসনামাটা ঢাকায় হচ্ছে। হ্যাঁ, তাহলে ঢাকা ঘটনাস্থল, সেক্ষেত্রে আপনাকে ঢাকাতেই ঢাকার জুরিডিকশনের মধ্যেই এই ফয়সালাটি হয়েছে, সুতরাং এখানেই মামলা করতে হবে আপনার পারিবারিক আদালতে, Right. যদি আপনার ওই টাকাটি পরিশোধ না হয়ে থাকে, কারণ ওটি হক এবং আইন অনুসারে ওটি পাবেন। রাইট। যদি উনি বলছে 10 বছর পার হয়ে গেছে, কিন্তু তাহলেও আপনার তামাদির জন্য তারা চাইবেন, কারণ এই ধরনের রাইট তো আর আপনার কার্টেল হবে না। কার্টেলড হচ্ছে না। রাইট। সেখানে একটা বড় জিনিস যে 10 বছর যদিও পার হয়ে থাকে তামাদি, হ্যাঁ, না, এটা উনার চুক্তির ডিভোর্সের চুক্তির অধীনেই উনি টাকাটি পাবেন, এটা উনার আরো আগেই পারিবারিক আদালতে যাওয়া দরকার ছিল। রাইট। সেখানে টাইমটাও কোনো ডিলেটাও কোনো হ্যাঁ, ডিলে কন্ডোনের জন্য উনি বলবেন, কোর্টকে বলতে Right. হবে আর কি, এটা রিজনেবল এক্সপ্লানেশন ওনাকে দিতে হবে যে কেন উনি এত দেরিতে। রাইট আদালত সেটি যখনই গ্রহণ করেন তখন বাকি প্রক্রিয়া শুরু হবে। রাইট। তো শিশু আইনের বিচার প্রক্রিয়াটা কি যদি একটু বলতেন? শিশু আইন আমাদের 1974 সাল থেকেই আমাদের ছিল, পরবর্তীতে আমরা আন্তর্জাতিক শিশু আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য আমরা পরে ওটি বদলিয়ে আবার 2013 সালে নতুন শিশু আইন করেছি, এবং আমরা এইখানে শিশুর আগে একটু কিছু বয়স বিষয়ক জটিলতা ছিল আমাদের, এখন আমরা এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে 18-র কম বয়সী যারা থাকবেন তারা সবাই শিশু, এবং তাদের জন্য আলাদা বিচার প্রক্রিয়া হবে। ওখানে শাস্তির পরিমাণও কম, শাস্তি বলতে ওনাদেরকে তো সংশোধনী কারাগারে
কারাগারে রাখা হবে, শিশু সংশোধনী যে কারাগারগুলো আছে ওখানে থাকবেন ওনারা, এবং ওনাদের বিচার প্রক্রিয়া আলাদা হবে, শিশু কোর্টও আলাদা হবে, এবং ওখানে শাস্তির পরিমাণও কম থাকবে। এবং প্রত্যেক জেলাতেই শিশু আদালত আছে। যদি কোথাও শিশু আদালতে স্পেসিফিক না থেকে থাকে, তবে ওইখানকার যিনি জেলা জজ থাকবেন তিনি শিশু আদালত হিসাবে দায়িত্ব পালন করবেন। আচ্ছা, তো এখানে শিশুর বয়স নির্ধারণটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, শিশুর বয়স নির্ধারণের বিষয়টি হলো যে ওনার যে ডকুমেন্ট। আবার এই প্রশ্নে ফেরত আসছে, আমাদের একটা টেলিফোন রয়েছে। হ্যালো 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 হ্যালো, জি শুনতে পাচ্ছি। স্ত্রী অসুস্থ থাকলে, স্ত্রী যদি অসুস্থ থাকে, আবার বলুন, বিয়ে করতে চায়, আবার বলুন। স্ত্রী যদি অসুস্থ থাকে, স্বামীর সাথে ইন্টারকোর্স করতে পরামর্শ করায়, জি সে স্বামী আরেকটা বিয়ে করতে চাইলে সেখানে স্বামীর কথা ওই দিন আপনার কাবিন না করলে অসুবিধা আছে কিনা? না, আচ্ছা, ধন্যবাদ। আপনার দ্বিতীয় বিয়ে করতে হলে আপনাকে অবশ্যই প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। যদি এমন কোনো আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থাকে যে দ্বিতীয় বিবাহ, আমার মত হলো যে এরকম ব্যাপার ঘটা উচিতই না। আর দ্বিতীয়ত হলো যদি এরকম হয় যে দরকারি, সেক্ষেত্রে আপনার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। এক, যদি প্রথম স্ত্রীর অনুমতি উনি দিচ্ছেন না কিন্তু এটা হওয়াটাই খুবই সঙ্গত, সেক্ষেত্রে সালিসি বোর্ড আছে, সেই বোর্ডের কাছে আবেদন করলে তারা সব দিক বিবেচনা করে তখন এটা অনুমতি দেবেন। তবে অবশ্যই এটির আনুষ্ঠানিক অনুমতির ব্যাপার আছে। আনুষ্ঠানিক অনুমতি ছাড়া বিবাহ করলে কিন্তু এটি একদমই পারিবারিক আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ এবং 1 বছর পর্যন্ত জেল হতে পারে, এবং হবে এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ এটা ডকুমেন্টারি প্রুফ থাকে যে বিয়ে হয়েছে, যে এবং না কাবিন করতেই হবে। হ্যাঁ, কাবিন করতেই হবে। সুতরাং ডকুমেন্টারি প্রুফ, ফলে ওই জেলটা অ্যাভয়েড করার সুযোগ প্রায় নাই। রাইট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি নাম প্রকাশ করতে যাচ্ছি, এটা প্রশ্ন করতে যাচ্ছি। জি বলুন প্লিজ, কোনো অসুবিধা নেই। আমি প্রশ্ন করতে যাচ্ছি হলো, আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, বুঝছেন? জি এখন সে একটা জায়গায় বিয়ে করছে, জোর করে বিয়ে বারে বাসায় গেছিল, এখন জোর করে বিয়ে করাই দিচ্ছে। এখন আমরা এটাকে ছাড়াতে চাচ্ছি, এখন কিভাবে যাইতে পারি? ছেলের বয়স কত? আমাদের সাথে এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বয়স কত? 21 বছর। 21 বছর। আচ্ছা, ধন্যবাদ। আমাদের আরো একটা ফোন রয়েছে, আমরা একবারে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার শিশু আইন সম্বন্ধে বলতাম আর কি। জি যে টিভিতে দেখতেছি, বুঝছেন, জি টিভিতে আইন কেমন দেখাইতেছে, লঘু আমার লঘুটাতে আমি কথা বলতে চাই। জি জি, এখানে কথা বলতেছেন আপনি, আপনি বলুন, জি, প্রশ্নটি বলুন। হ্যাঁ, আচ্ছা, আমার মেয়ে জি। মনে করেন স্বামী মানে খুব অত্যাচার করে, নির্যাতন করে জি। যৌতুকের জন্য। জি আর ছেলেটারে মানে বাইরে ছেড়ে দিচ্ছে, ছেলেটা ইন্টারভিউ করার পরে ছেলেটারে বাইরে দিচ্ছে। 3 বছর আমার কাছে আছে, কোনো খরচ দেয় না। আমি আচ্ছা। একজন বিধবা নারী এবং আমার একটা ছেলে প্রতিবন্ধী। আচ্ছা এখন আমি খুব কষ্টে আছি। মেয়েটা বরং পোষণ আমার দিতে হয়। মেয়েটা স্বামীর বাড়িতে আছে, সে এখন অসুস্থ, তার ব্রেনের সমস্যা হয়েছে। স্বামী কোনো চিকিৎসা করে না, আজকে 3 বছর আমি তার চিকিৎসা করি। আচ্ছা, এমত অবস্থায় কি আমি করা উচিত? চিকিৎসা করি, ওষুধ সমস্ত আমি কিনে দিই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম যদি প্রশ্নকারীর জি, কাছে আমরা আসি, উনি বলছেন যে উনার ছেলে এক জায়গায় গিয়েছিল। হ্যাঁ, ওটিতে যেটি দোষ আসলে জোর কি দিয়ে হয়েছে, এটি উনি তো একটা ভার্সন বলছেন, আসলে অন্য ভার্সনটা আমরা জানি না। তো যাই হোক, ওনারা যদি এরকম মনে করেন তাহলে ওনাদেরকে পারিবারিক আদালতে যেতে হবে। পারিবারিক আদালতে যে ওনারা মামলা করে ডিভোর্সের জন্য মামলা করতে পারেন। তখন নিশ্চয়ই দুই পক্ষ একত্রিত তাদের হয়ে ভার্সনগুলো তখন দুই বলবে। পক্ষই তাদের ভাষ্য বলবেন, আসলে কি হয়েছিল তখন জানা যাবে, তখন আদালত সিদ্ধান্ত দেবেন। এইটি আমার মনে হয় যে ওনার জন্য একমাত্র পথ, তাছাড়া অন্য কোনো পথ আমরা অন্তত বলা ঠিক হবে না, আদালতের কাছেই যাওয়া উচিত হবে। রাইট। তো এবং দ্বিতীয় যে প্রশ্নকারী ছিলেন উনি একজন হ্যাঁ, বিধবা উনি নারী, যেটা ওনার বলেছেন এটি তো নির্যাতন, যৌতুক বা যদি নির্যাতন করে থাকে তাহলে এটি নারী শিশু নির্যাতন দমন আইনে হবে। আর যদি শুধু যৌতুক চেয়ে থাকেন তাহলে যৌতুক নিরোধ আইনে হবে। সেটি একটি দিক। আর ভরণ পোষণ, খোরপোশ এগুলি দিতে আইনত তো স্বামী বাধ্যই, সুতরাং উনি এই দায়িত্ব অস্বীকার করতেই পারবেন না। সেজন্য উনি পারিবারিক আদালতে যেতে পারেন। আর ছেলের ক্ষেত্রে উনি যেটা বলছেন, ছেলে তো 18 বছরের পরে হলে আসলে আইনত কেউ খোরপোশ বা তার ভরণ পোষণ দিবে এটা দাবি করা খুব মুশকিল। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে নিশ্চয়ই এটা তাকে করতে হবে, যদি চিকিৎসা না করে। এগুলো অনৈতিক কাজও অবশ্যই, এবং এইগুলো সোসাইটিতে প্রায়ই দেখা যাচ্ছে যে এটি খুব দুঃখজনক এবং খুবই আপত্তিকর, এটি হওয়া উচিত না।
তবে ওনার দুটি রেমেডি আছে। একটি হলো যদি যৌতুকের জন্য নির্যাতন হয়, নারী শিশু আদালতে যেতে পারেন, এবং খোরপোশের জন্য তো পারিবারিক আদালত আছেই। এবং আমাদের দেশে লিগ্যাল এইড সার্ভিসেস লিগ্যাল এইড সার্ভিস, সরকারি লিগ্যাল এইড সার্ভিসও আছে। উনি ওখানে ওনার যে সংশ্লিষ্ট জেলার যারা সরকারের পক্ষ থেকে লিগ্যাল এইড দেওয়ার ব্যবস্থা আছে, ব্লাস্ট আছে, আইন সালিশ কেন্দ্র আছে, অনেকগুলা লিগ্যাল এইড। নিশ্চয়ই ওনাদের স্থানীয়ভাবেও কোনো এই ধরনের আইনি সংস্থা থাকতে পারে, এদের কারো সাহায্য উনি নিতে পারেন। রাইট। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে শিশুর বয়সটা কিভাবে নির্ধারণ করা হবে। শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে ওই আইনে বলে দেওয়া আছে যে ওর সার্টিফিকেট বা আপনার এখন তো জন্ম নিবন্ধন কার্ডই আছে, এটি দেখেই নেওয়া যেতে পারে। আর যদি কখনো এরকম খুব জটিলতা হয় সেক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা আছে। তবে সর্বোচ্চ কথা হলো যে আদালত তো দেখবেন, আদালতের সামনে যে ডকুমেন্টসগুলো দেওয়া হবে, ওর নিবন্ধন, ডাক্তারি সনদ, যে বয়স পরীক্ষার জন্য, বা যদি ও শিক্ষা মানে এডুকেশনের মধ্যে থাকে তাহলে তার এডুকেশনাল সার্টিফিকেটস এগুলো দেখেই উনি নির্ধারণ করবেন বয়স। এবং 18-র কম হলেই আদালত সিদ্ধান্ত নেবেন যে সে শিশু, এবং শিশু আইনে তার বিচার হবে। রাইট। এবং এই যে শিশুর যে অভিভাবকত্ব, এটা কিভাবে নির্ধারণ? হ্যাঁ, শিশুর অভিভাবকত্বের জন্য আমাদের এখানে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আছে। এটা জেনারেলি পারিবারিক আইনের মাধ্যম দিয়ে এটা সমাধান হয়। প্রসিডিওরাল লটি পারিবারিক আইন থেকে আসে। তো এখানে খুবই সঙ্গতভাবে যে আপনার 7 বছর ছেলে, 7 বছর পর্যন্ত মা তার ন্যাচারাল গার্জিয়ান, 7 বছরের পরে বাবা। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে বাচ্চার ওয়েলফেয়ার আর কি, যেটি কল্যাণ, যেটি যদি ইন কেস অফ বাবা এবং মায়ের আলাদা থাকার ক্ষেত্রেই তো মূলত সাধারণত এই ধরনের প্রশ্নটা আসে। সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বাচ্চার কল্যাণটি মুখ্য, আদালত সেটিই দেখবেন। আইন তো আছেই একটি, জেনারেল প্রিন্সিপাল একটা আছে, কিন্তু সেইটির বাইরেও আমাদের উচ্চ আদালতের সিদ্ধান্তও আছে যে বাচ্চার কল্যাণ যেটাতে নির্ধারিত হবে সেইটি মূলত প্রিভেইল করবে। সেটা বাবার দিকেও যেতে পারে, মার দিকেও যেতে পারে, এবং একই সঙ্গে যদি বাবা মা কেউই নাই, এরকমও হয় অনেক সময়, সেই রকম ক্ষেত্রে এমন কোনো আত্মীয় যিনি বাচ্চার জন্য কল্যাণমূলক হবেন তার কাছে, অথবা আদালত অন্য কাউকেও, তৃতীয় কোনো পক্ষকেও আপনার এই দায়িত্ব দিতে পারেন যদি মনে করেন যে তার কাছে থাকাটাই সবচেয়ে কল্যাণমূলক হবে। কারণ সম্পত্তি ব্যবস্থাপনার কোশ্চেনটা থাকে এখানে। আচ্ছা, রাইট। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার মাধ্যমে দর্শকদের এবং আপনাকে ও সবাইকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার।